আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন অডিও বুক বাই মেহেদি অরিজিনালস। আজকে আপনাদের পড়ে শোনাব আমার এক কাছের বড় ভাইয়ের লেখা একটি গল্প, আমার বন্ধু নিবারণ। এটি একটি ভৌতিক গল্প, আশা করি আপনাদের ভালো লাগবে। তাহলে শুরু করছি। রুহুল আমিনের লেখা আমার বন্ধু নিবারণ। বন্ধু নিবারণের ছোট বোন নিশির চিঠি পেলাম। ওর বিয়ে, আমাকে যেতেই হবে। পরের শনিবার ট্রেনে চেপে রওনা হলাম। রবিবার বিয়ে। আনন্দনগর স্টেশনে যখন নামলাম তখন সন্ধ্যা পেরিয়ে গেছে। ট্রেনটা মাঝে একটি স্টেশনে 2 ঘন্টা কি এক রহস্যজনক কারণে বসিয়ে রাখল। তাই এত দেরি, না হলে অনেক আগেই পৌঁছে যেতাম। এখন মনে হচ্ছে বিপদেই পড়লাম। আচ্ছা যাক সে কথা, আমার নামটাই তো বলা হলো না। আমি অনির্বাণ, পেশায় ডাক্তার। নিবারণ আমার ছোটবেলার বন্ধু। পরিচয় আমাদের বাড়িতে ওরা ভাড়া থাকতো। স্কুল কলেজ একসঙ্গেই কেটেছে। নিবারণ অনেক মেধাবী ছাত্র ছিল। স্কুল ও কলেজ জীবনে সে আমাকে অনেক সহযোগিতা করেছে। বিশেষ করে গণিতের যে কোনো রকম সমস্যা মুহূর্তেই সমাধান করে দিত। নিবারণ দুরন্ত স্বভাবের ছিল, তবে ওর বোন নিশি ছিল খুব শান্ত স্নিগ্ধ স্বভাবের। কথা কম বলতো। আমরা একটা পরিবারের মতোই ছিলাম। আমার বাবা মা দুজনেই অনেক আগে গত হয়েছেন। মা ক্যান্সার আক্রান্ত হয়ে মারা যান, আমি তখন ছোট। কিছুদিন পরে বাবাও মারা যান লঞ্চ ডুবিতে। আমার বিধবা ফুপু থাকেন আমাদের বাড়িতে। দোতলা বাড়ি। নিচতলায় থাকতো নিবারণরা, আর আমার ফুপুসহ আমি থাকতাম দোতলায়। রোড অ্যাক্সিডেন্টে নিবারণের বাবা মারা যায়। ওর মা নিবারণ আর ওর ছোট বোন নিশিকে নিয়ে ওরা চলে যায় গ্রামের বাড়ি। মাঝে মাঝে চিঠিপত্র আদান প্রদান হতো। নিবারণ স্থানীয় তহসিল অফিসে চাকরি করত। পরে শুনেছি কি একটা মিথ্যা বা দুর্নীতির দায়ে চাকরিটা চলে যায়। পরে আর কোনো চাকরির জন্য চেষ্টাই করেনি। খুব জেদি ছেলে। পরে ব্যবসা বাণিজ্য করেছে। বেশ কিছুদিন আমিও ব্যস্ত ছিলাম, তাই ওর খবর নেওয়া হয়নি। ও অনেক দিন চিঠিপত্র দেয় না। শহরের নামটা এই গল্পে খুব একটা জরুরি নয়, তাই সেটা আর উল্লেখ করলাম না। স্টেশনের নাম আনন্দনগর হলেও পরিবেশটা পুরোপুরি নিরানন্দ। স্টেশনে আমি সহ আরও 2 জন যাত্রী নামল। তারা দ্রুত গতিতে স্টেশনের বাইরে চলে গেল। একজন গার্ডকে দেখতে পেয়ে আমি একটু এগিয়ে গেলাম তাকে টিকিটটা দিব। আর কিভাবে শিমুলতলি যাব সেটাও একটু জেনে নেওয়া দরকার। একটু এগিয়ে গিয়ে তাকে জিজ্ঞেস করলাম, এই যে শুনছেন? তিনি যেন অন্যমনস্ক ভাবটা একটু কাটিয়ে বললেন, আগে আমাকে বলছেন? আমি বললাম, জি, আপনি ছাড়া তো এখানে আর কেউ নেই। টিকিটটা নেবেন না? তিনি যেন সেটা শুনেও শুনলেন না। ভাবলাম এই স্টেশনে মনে হয় টিকিট নেওয়ার রেওয়াজ নেই। আমি আবার বললাম, ওই শিমুলতলি যাব, এখান থেকে কিভাবে যাব? তিনি বললেন, আর একটু আগে স্টেশন থেকে বেরোলে তো একটা গাড়ি পেয়ে যেতেন। ইঞ্জিন চালিত ভটভটি গাড়ি, ট্রেনের সময় ধরে আসে। 2-1 জন যাত্রী পেলে নিয়ে চলে যায়। এখন পরের ট্রেন রাত 9টায়। ভাগ্য ভালো হলে ওই সময় গাড়ি পেতে পারেন, সেটা আরও 2 ঘন্টা পরে। আমি বললাম, ভটভটি গাড়ি, সেটা কীরকম? তিনি বললেন, আরে মশাই, এটা ওই পানি তোলার শ্যালো ইঞ্জিন দেখেছেন তো? ওই মেশিন লাগিয়ে কাঠের বডিযুক্ত এক প্রকার গাড়ি। 6 থেকে 8 জন বসতে পারে, তাও সবসময় পাওয়া যায় না। ট্রেনের সময়ের আগে আর কোনো গাড়ি পাওয়ার সম্ভাবনা নেই। ততক্ষণ আপনি এখানেও বসতে পারেন কিংবা সামনে চায়ের দোকানেও বসতে পারেন, তবে সেই দোকানও বেশিক্ষণ খোলা থাকবে না। এই বলে লোকটি অন্যদিকে মুখ ফেরালেন। আমি স্টেশন থেকে বের হতে যাব, এমন সময় সেই লোকটি আমাকে ডাকলেন, আগে মশাই শুনছেন? আমি দাঁড়িয়ে পিছনে তাকাতেই তিনি বললেন, অন্য একটা ব্যবস্থা হতে পারে আপনার জন্য। আমি খুশি হয়ে হাসি মুখে বললাম, সেটা কি রকম? তিনি হাসি মুখে পান চিবুতে চিবুতে বললেন, আগে আমি
আগে আপনি কোথায় যাবেন বললেন? আমি বললাম, শিমুলতলি। তিনি বললেন, সে এখান থেকে প্রায় 7 মাইলের পথ। হেঁটে তো এই রাতে একা একা যেতে পারবেন না। শিমুলতলির আগের গ্রাম হচ্ছে নিমতলি। সেখানকার মজুমদার মশাইয়ের মেয়ে আর তার জামাই যাবে ওই 9টার ট্রেনে। তারা একটা সাইকেল রিক্সা নিয়ে আসবেন। রিক্সাটা আবার ওই গ্রামে ফিরে যাবে। আপনি ওই রিক্সায় নিমতলি পর্যন্ত গিয়ে বাকি প্রায় মাইলখানেক পথ হেঁটেই যেতে পারবেন। আর যদি রিক্সাওয়ালাকে বলে কয়ে শিমুলতলি পর্যন্ত নিয়ে যেতে পারেন তবে তো হয়েই গেল। তবে সে মনে হয় যেতে চাইবে না, কারণ আপনাকে নামিয়ে দিয়ে তাকে আবার ওই রাতের বেলা একাই ফিরতে হবে। ওই রাস্তাটা এই রাতের বেলা মোটেও নিরাপদ নয়। আমি বললাম, কেন, কি সমস্যা ওই রাস্তায়, কেন নিরাপদ নয়? লোকটি বলল, আর বলবেন না মশাই, এই রাত বিরেতে ভূত প্রেতের উপদ্রব তো আগে থেকেই ছিল, তার সাথে এখন আবার নতুন করে যোগ হয়েছে চোর ডাকাতের উপদ্রব। আমি বরাবরই ভূত প্রেতে বিশ্বাস করি না, কিন্তু সাথে ওই ডাকাতের কথাটি শুনে একটু ভয় পেলাম। কিন্তু আমাকে ডাকাত দল যদি ধরে ফেলেও আমার কাছে ডাকাতি করে নেওয়ার মতো তেমন কিছুই নেই। তারপরেও যেতে তো হবেই, দেখা যাক। মনে মনে এই বলে নিজেকে সান্ত্বনা দিলাম আমি। যা হোক, তখনকার মতো স্টেশনের গার্ড মশাইয়ের নিকট থেকে বিদায় নিয়ে স্টেশনের সামনে চায়ের দোকানে গিয়ে বসলাম। সেখানে গিয়ে দেখলাম আরও একজন লোক অপেক্ষা করছেন। কথা বলে জানলাম উনিও ওই দিকেই যাবেন। একবার ভাবলাম, ইনি আবার ডাকাত দলের সদস্য নয় তো। চায়ের দোকানি যেন আমার মনের কথা পড়ে ফেললেন। দোকানি আমাকে বললেন, আগে ইনি অবিনশ্বর বাবু, শিমুলতলি হাই স্কুলের মাস্টার। শহরে গিয়েছিলেন ওই স্কুলের কাজে। আপনার মতো উনিও গাড়ি ফেল করেছেন। তো মশাই, আপনি তো ওই দিকেই যাবেন, আপনার জন্য একটা রিক্সা আসবে, তাতে ওনাকেও এটুকু নিয়ে গেলেন। আর এই রাতের বেলা একা একা না গিয়ে ওনার সঙ্গে গল্প করতে করতে গেলে সময়টাও ভালো কেটে যাবে। উনি আপনার আগেই নেমে যাবেন। আমি দোকানের কথা একটু চমকালাম। আমার জন্য রিক্সা আসবে আপনি জানেন কিভাবে? আর শিমুলতলি যাব এটাই বা জানলেন কিভাবে? দোকানি যেন এই কথাটা শুনতেই পেলেন না এমন একটা ভাব করলেন। তিনি বললেন, ওই যে এসে গেছে আপনার রিক্সা। আমি পিছন ফিরে তাকাতে দেখতে পেলাম একটা রিক্সা এসে দাঁড়িয়েছে। একজন যুবতী মহিলা আর একজন যুবক পুরুষ মানুষ নামলেন রিক্সা থেকে। এনারা দুজনে তাহলে সেই মজুমদার বাড়ির মেয়ে আর তার জামাই। মেয়েটি দেখতে অপূর্ব সুন্দরী। লাল রঙের শাড়িতে তাকে স্বর্গের অপ্সরীর মতো লাগছে। মনে মনে বললাম, জামাইবাবু ভাগ্যবান বটে। তারা দুজনেই আমার সামনে দিয়ে চলে যাচ্ছিলেন। এমন সময় সেই জামাইবাবু আমাকে চমকে দিয়ে বলে উঠলেন, আরে ডাক্তারবাবু যে, এই রাতে এই দূরগ্রামে কি রোগী দেখতে চললেন নাকি? এখানে আসার পর থেকে একের পর এক চমকাবার পালা। এ হচ্ছে আমার বন্ধু সুভাষ, পেশায় ইঞ্জিনিয়ার। সে এখানে বিয়ে করেছে জানতাম না। আমি একটু লজ্জায় পড়লাম। তার সুন্দরী স্ত্রীর দিকে তাকাতে গিয়ে বন্ধুকে চিনতে পারিনি। তারা দুজনে আমার সামনে এগিয়ে এলো। চায়ের দোকানের চোখে চোখ পড়তেই দেখলাম সে আমার দিকে তাকিয়ে দুষ্টমির হাসি হাসছে। সুভাষ তার স্ত্রীর সাথে আমাকে পরিচয় করিয়ে দিয়ে বলল, এ আমার বন্ধু অনিমেষ, পেশায় ডাক্তার, আর এ আমার স্ত্রী রাধিকা। আমি নমস্কার করলাম। উত্তরে তিনিও প্রতি নমস্কার জানালেন। সুভাষ বলল, তাই গভীর রাতে কোথায় যাচ্ছ? রোগী দেখতে নাকি আমার মতো তোমারও শ্বশুরবাড়ি এদিকে? আমি একটু লাজুক ভঙ্গিতেই বললাম, না হে, সেই সৌভাগ্য এখনো হয়ে ওঠেনি। আমাদের বন্ধু নিবারণকে মনে আছে তোমার? নিবারণের বোনের বিয়ে, তাই চলে আসলাম। নিবারণের নাম শুনে আমার বন্ধু এবং তার স্ত্রী দুজনেরই মুখের ভাব কীরকম একটু ফ্যাকাশে হয়ে গেল। আমি বললাম, কি কিছু হয়েছে নাকি? পরক্ষণেই আমার বন্ধু মুখের কালো ভাবটা যতদূর সম্ভব ঠিক করে নিয়ে উত্তর দিল, হ্যাঁ, নিবারণকে মনে থাকবে না কেন? বরাবরই তো সে স্কুলে ফার্স্ট বয় ছিল। আমরাও সে বিয়ের নিমন্ত্রণ পেয়েছিলাম আমার শ্বশুরবাড়ির সুবাদে। তার রক্ষা করা হলো না। আমার জ্যাঠাইমা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছেন, তাই যেতে হচ্ছে।
তুমি ফিরে এসে একবার এসো আমাদের বাড়িতে, আমার মাকে একবার দেখে আসবে কেমন। আমি বললাম, নিশ্চয় নিশ্চয়ই। তারপর তারা আর দাঁড়ালেন না। তার স্ত্রী আমাকে আবারও নমস্কার করলেন। তারা দুজনে চলে গেলেন স্টেশনের ভিতরে। রিক্সা চালক তাদের সাথে থাকা একটি সুটকেস আর মাঝারি আকারের একটি ব্যাগ হাতে নিয়ে পিছে পিছে গেলেন স্টেশনের ভিতরে সেগুলো এগিয়ে দিতে। একটু বাদেই ফিরে এলেন রিক্সা চালক। সরাসরি আমার দিকে দেখে আমার নাম ধরে বললেন, অনির্বাণ বাবু, চলুন। আপনি শিমুলতলি যাবেন তো? আবার মাস্টার মশাই আছেন দেখছি। আমি অবাক হয়ে বললাম, আমার নাম জানলেন কিভাবে? এবার রিক্সাচালক হাসি মুখে বললেন, আগে মশাই, নিমতলি গ্রাম থেকে মাইলখানেক রাস্তা আসার পরে একটা 3 রাস্তার মোড় রয়েছে। ওইখান থেকে পূর্ব দিকে মাইল 2 গেলে শিমুলতলি গ্রাম। সেখানে একজন লোক আমাকে বলল তার বাড়ি ওই শিমুলতলি। তার বন্ধু নাকি এসেছে আনন্দনগর স্টেশনে। সে মনে হয় ওই ভটভটি গাড়ি ফেল করেছে, তা না হলে এতক্ষণে চলে আসতো। তাই বলে দিয়েছে আমি যেন আপনাকে নিয়ে যাই। আমার মনে হচ্ছে আমি কেমন ঘোরের মধ্যে ডুবে আছি। মনে মনে কৃতজ্ঞতা জানালাম আমার বন্ধু নিবারণের প্রতি, কারণ সে ছাড়া তো এই এলাকায় আমার কোনো বন্ধু নেই, থাকারও কথা নয়। একেবারে অচেনা অজানা জায়গা। আমি বললাম, ভেরি গুড। আবার পর মুহূর্তেই মনে হলো নিবারণ তো জানে না যে আমি ঠিক এই সময়ে আসব। গাড়ি ঠিকঠাক মতো আসলে আরও 2 থেকে 3 ঘন্টা আগে এসে পড়তাম, এবং ভটভটি গাড়ি ফেল করে এখানে এসে বসে আছি সেটা সে কিভাবে জানলো? কেমন যেন একটা ধাঁধায় পড়ে গেলাম সব কিছু মিলে। ভোর কাটল রিক্সা চালকের কথায়। রিক্সা চালক তাড়া দিলেন, চলুন চলুন, আর দেরি করা যাবে না। অগত্যা সব চিন্তা ভাবনা ছেড়ে রিক্সায় উঠলাম, মাস্টারমশাই সহ। কিন্তু মনের ভেতরে কিছু প্রশ্ন থেকেই গেল। আমার বন্ধু সুভাষ আর তার স্ত্রী নিবারণের নাম শুনে অমন করে চমকে উঠল কেন? স্টেশন এলাকা পেরিয়ে রিক্সা এগিয়ে চলল। সোজা মাইলখানেক যাওয়ার পর ডান দিকে মোড় নিল রাস্তা। চাঁদনি রাত, সাদা মাটির রাস্তা। রাস্তার দুপাশে ভাট ফুলের ঝোপ, তাতে সাদা সাদা ফুল লেগে আছে। সুন্দর ঘ্রাণে ভরে আছে চারপাশ। ঝোপে ঝাড়ে জলজল করছে অসংখ্য জোনাকি। রাতের শরীর যেন সেজেছে এক মোহনীয় সাজে। ধবল দুধের মতো জ্যোৎস্না যেন এই রাতে ঢেলে দিয়েছে তার রূপের অপরূপ মাধুরী। আমার মনে হচ্ছে যেন কোনো ধূসর মায়ার জগতে ঢুকে পড়েছি। মন থেকে সকল সংশয় কেটে গিয়ে এক সুন্দর ফুরফুরে অনুভূতি ছড়িয়ে পড়েছে। কিন্তু মাস্টার মশাইয়ের দিকে তাকিয়ে দেখি কেমন যেন অস্বস্তির ভাব স্পষ্ট। ভাবলাম, কি বেরসিক লোক রে বাবা! এত সুন্দর প্রাকৃতিক পরিবেশে এরকম গোমরামুখ হয়ে কেউ থাকে? তিনি যেন আমার মনের কথা পড়ে ফেললেন। সেই গোমরামুখ মাস্টার মশাই আমাকে অবাক করে দিয়ে গুনগুন করে গান ধরেছে। আমি জামিনী তুমি শশী হে, ভাতিছ গগন মাঝে। আমি চমকে উঠে তাকালাম, দেখি সত্যি সত্যি মাস্টার মশাই গান গাইছেন। রিক্সাওয়ালারা কোনো কথা বলছে না, শুধু পিছন ফিরে একবার তাকিয়ে একটা রহস্যময় হাসি হেসে একমনে রিক্সা চালিয়ে যেতে লাগলো। প্রায় মাইল 2 যাওয়ার পর রাস্তাটা দুভাগ হয়েছে। আমরা উত্তরের রাস্তাটা ধরলাম। কিছু দূর যাওয়ার পর প্রকৃতি যেন রূপ বদলাতে শুরু করলো। কোথা থেকে একখানা কালো মেঘ এসে ঢেকে দিল চাঁদটাকে। নিমিষেই অন্ধকারে ছেয়ে গেল চারপাশ। একটা দমকা বাতাস এসে ঝাপটা দিয়ে গেল। আশেপাশের জঙ্গল থেকে শিয়ালের ডাক শোনা যাচ্ছে। বিপদ যে আসন্ন এটা তারা বুঝতে পেরেছি। কাছে একটা পেঁচা ডেকে উঠল অদ্ভুত স্বরে। রাতে ঝোপে ঝাড়ে আশ্রয় নেয়া পাখিরা চঞ্চল হয়ে উঠেছে, এক গাছ থেকে আরেক গাছে উড়ে যাচ্ছে। হঠাৎ ঝোপের ভিতর থেকে 2টা সবুজ চোখ এগিয়ে আসতে দেখা গেল। মুহূর্তের মধ্যে শরীরে একটা হিমশীতল স্রোত বয়ে গেল। পরে দেখতে পেলাম একটা কালো বিড়াল রাস্তা পার হয়ে ঝোপের ভিতর মিলিয়ে গেল। রিক্সা চালক বললেন, বাবু, ঝড় আসছে, সামনে একটা মন্দির আছে,
ওই পর্যন্ত পৌঁছানো গেলে একটা আশ্রয় পাওয়া যাবে। শক্ত করে ধরে বসে থাকুন বাবু, আমি জোরে চালিয়ে নিরাপদ স্থানে নিয়ে যাচ্ছি, ভয় পাবেন না। আমি লক্ষ্য করলাম তার রিকশায় কোনো আলোর ব্যবস্থা নেই, কিন্তু তার যেন তাতে কোনো সমস্যাই হচ্ছে না। ঝড়ের গতিতে চালিয়ে যাচ্ছে রিকশা। আমি বললাম, অন্ধকারে তোমার রিকশা চালাতে সমস্যা হলে কোথাও একটা দাঁড়াও, ঝড় থেমে গেলে পরে যাব। রিকশা চালক বলল, বাবু আমাদের ওতে কোনো সমস্যা হয় না, আপনারা শুধু শক্ত করে ধরে বসেন। মাস্টার সাহেব তো রীতিমতো চিল্লাচিল্লি শুরু করে দিলেন। বললেন, এই কালা, এত জোরে চালাচ্ছিস কেন রে? এতক্ষণে জানলাম রিকশা চালকের নাম কালা। এই তুই তুই কি মানুষ না ভূত? কালা মিয়া কেমন একটা খিক খিক করে হেসে বলল, আগে মাস্টার মশাই, আগে বিপদ থেকে উদ্ধার পাওয়া যাক, তারপরে না হয় দেখে নেবেন আমি ভূত না মানুষ। এমন সময় কাছে কোথাও একটা বাজ পড়ল বিকট শব্দে। সেই সাথে তুমুল বাতাস আর বৃষ্টি। শেষ রক্ষা আর হলো না। বৃষ্টিতে আগাগোড়া ভিজে জবুথবু অবস্থা। কালামিয়া কিন্তু রিকশা চালাচ্ছে ঝড়ের চেয়ে বেশি গতিতে। হঠাৎ আমার দৃষ্টি পড়ল রিকশার প্যাডেলের দিকে। মনে হচ্ছে যেন রিকশার প্যাডেল আপনা আপনি ঘুরছে, সে শুধু প্যাডেলের সাথে সাথে পা নাড়াচ্ছে। এই ঝড় জলের রাতে এই মাটির রাস্তা দিয়ে যেভাবে রিকশা চালিয়ে যাচ্ছে, সেটা কোনো সাধারণ রিকশা চালকের পক্ষে একেবারেই অসম্ভব। মনে মনে ভাবলাম, ভূত যদি সে হয়েও থাকে, আমাদের তো কোনো ক্ষতি করছে না। ভালো ভালো পৌঁছাতে পারলে ভূত বাবাজিকে কিছু বকশিস দিয়ে দেওয়া যাবে। এমন সময় কাছাকাছি আবারও বিকট শব্দে বাজ পড়ল। চারপাশটা যেন কেঁপে উঠল। সেই সাথে বিদ্যুৎ চমকাচ্ছে থেকে থেকে। বিদ্যুৎ চমকালে সেই আলোয় সামনে মন্দির মতো কিছু একটা দেখা গেল। রিকশা চালক বলল, বাবু আর ভয়ের কিছু নাই, ওই সামনে কালী মন্দির, ওখানে গিয়ে আশ্রয় নিই, বৃষ্টি থামলে বাকি পথ যাওয়া যাবে। মন্দিরের কাছাকাছি আসতেই হঠাৎ বিকট শব্দে আবারও কাছাকাছি বজ্রপাত হলো। মাস্টার বাবুর চেহারাটা এবারে দেখার মতো হয়েছে। নাকটা কেমন যেন উপরের দিকে উঠে এসেছে, চোখ দুটো যেন বাহিরে ঠেলে বের হয়ে আসতে চাচ্ছে। এমন সময় হঠাৎ রাস্তার সামনে একটা ছায়ামূর্তি এসে দাঁড়ালো এবং আমার নাম ধরে ডেকে উঠল, অনির্বাণ দাঁড়া, আমি নিবারণ, এদিকে আয়। এই কথা শোনার সাথে সাথেই মাস্টারবাবু বিকট একটা চিৎকার দিয়ে তরাক করে রিকশা থেকে লাফ দিয়ে, ও বাবা গো, মা গো, বাঁচাও গো, ভূত ভূত বলে চিৎকার করতে করতে জঙ্গলের পূর্ব দিকের সরু রাস্তাটা ধরে পরি কি মরি করে দৌড়। আমরা সবাই মিলে ডাকাডাকি করলাম, কিন্তু মাস্টারবাবু আর দাঁড়ালেন না। কিছুক্ষণের মধ্যেই মিলিয়ে গেলেন অন্ধকারে। নিবারণ সহ আরও 2-3 জন সমস্বরে ডাকল, মাস্টারবাবু চাইয়েন না, কার মটকা খাইতে পারেন, ওই রাস্তাটা এখন খুবই বিপজ্জনক। এবারে নিবারণ বলে উঠল, থাক, আর ডাকতে হবে না, একটু পরে দেখবেন ভূতের তাড়াকে ঠিক ফিরে আসবে। আর ওর বাড়ির পথ ওইদিকে নয়, এইদিকে। মাস্টারমশাই যেদিকে গেছেন তার উল্টো দিকের রাস্তাটা দেখিয়ে দিয়ে বলল নিবারণ। কথা বলে আমাদের নিয়ে গেল মন্দিরের চাতালে। মন্দিরের চাতালে উঠে ব্যাগ থেকে গামছা বের করে মাথাটা মুছে নিলাম। রিকশা চালককে বলতে গেলাম, তুমিও একটু গা মাথাটা মুছে নাও। বলতে গিয়ে তার দিকে তাকিয়ে অবাক হয়ে গেলাম। তার মাথা ও শরীর পুরোপুরি শুকনো, কোথাও এক ফোঁটা জল পর্যন্ত নেই। আমি বললাম, সে কি, তোমার গায়ে এক ফোঁটা পানিও পড়েনি, পুরোপুরি শুকনো? রিকশা চালক কালামিয়া খিক খিক করে হেসে উঠে বলল, ও এইটুকু ঝড় জলে আমাদের সমস্যা হয় না বাবু, ও আপনি বুঝবেন না ডাক্তারবাবু। আমি তাকালাম বন্ধু নিবারণের মুখের দিকে। এই প্রতিকূল অবস্থার মধ্যে বন্ধু নিবারণকে পেয়ে মনে অনেকটা সাহস পেলাম। নিবারণকে জিজ্ঞেস করলাম, মাস্টার মশাই এমন করে পালালো কেন রে? আরে সে অনেক ভীতু, আমাদেরকে ভূত ভেবে ভয় পেয়েছে। যাক, বাদ দে ওসব কথা। আমার দিকে তাকিয়ে নিবারণ বলল, আয় এদিকে। মন্দিরের পাশে একটা দোতলা ঘরে নিয়ে গেল আমাকে। সেখানে আগে থেকেই আরও 2 জন বসেছিল। ইতিমধ্যে বৃষ্টি কিছুটা কমে এসেছে, ঠান্ডা বাতাস আছে, কিন্তু বাতাসের সেই বেগ আর তেমনটা নেই। নিবারণ বলল, বস এখানে। ওর হাতটা আমার গায়ের সাথে লাগতেই আমি চমকে উঠলাম। ওর শরীর বরফের মতো ঠান্ডা,
আমি কিছু একটা বলতে যাব, এর মধ্যেই নিবারণ বলল, তোর কি তামাকের অভ্যেস আছে? তা না থাকলে বাংলা মদও আছে, একটু খেয়ে নিলে দেখবি ঠান্ডাটা কমে যাবে। আমি বললাম, ওসব কোনোটাতেই আমার অভ্যেস নেই, তোরা খা। ওরা খেতে খেতেই গল্প শুরু করলো। গল্প শুনতে শুনতে আমি বুঝতে পারলাম যে আমাকে কোনো একটা বিশেষ ঘটনা জানানোর জন্যেই এই গল্প বলা। নিবারণের আরও বন্ধুর সাথে পরিচিত হলাম। একজনের নাম খগেন, আরেকজন হারান। হারান দেখতে রোগাটে, নাকটা যেন একটু বেশি লম্বা, তবে কথাবার্তা অত্যন্ত শুদ্ধ ভাষায় এবং ব্যক্তিত্বের ছাপ স্পষ্ট। আর খগেন মোটাসোটা গড়নের, কথাবার্তা অগোছালো এবং সরল প্রকৃতির। বাংলা একটু বেশি খাওয়াতে আরও অগোছালো হয়ে গেছে, দৃষ্টি ঊর্ধ্বমুখী। আর রিকশাচালক কালামিয়া এক মনে তামাক সেবনে ব্যস্ত। তারা দুজনেই খিকখিক করে হেসে আমার সাথে পরিচিত হলো এবং এটাও জানতে পারলাম তারা তিনজনই একসাথে কাঠের ব্যবসা করে। আমাকে কোনো একটা বিশেষ কিছু বলার জন্য তারা এখানে বসিয়েছে। নিবারণ শুরু করলো, আমার গা ধরে বলল, অনিমেষ, তোকে অনেকগুলি দরকারি কথা বলার আছে রে। এলাকায় লোকজন এখন আমাদেরকে ডাকাত হিসেবে ধারণা করছে। আসলে আমরা তো তার নই, যেহেতু নিশি আমার বোন। ডাকাতের বোনকে বিয়ে করতে কেউ চাইবে না, এটাই স্বাভাবিক। অনেক দেখাশোনার পরে পাশের গায়ের একজন বিয়ে করতে রাজি হয়েছে। ডাকাতের বোন বলে তার কোনো সমস্যা নেই, শুধু ওই পণের টাকাটা ডাবল দিতে হবে। বুঝতেই পারছিস তারা লোভী মানুষ। তার আগের একটা বিয়ে হয়েছিল, বউটা নাকি আত্মহত্যা করেছে। আসল ঘটনা আমরা জানি, বউটা আত্মহত্যা করেনি, আরও বেশি পণের টাকা চেয়ে না পেয়ে তাকে গলা টিপে মেরেছে। এত কিছুর পরেও বাড়ির লোকজন এই বিয়েতে রাজি। আমি শুধু হতভম্ব হয়ে ওর কথা শুনে যাচ্ছি। বাকি দুজনেই ওর কথার সাথে মাথা নাড়িয়ে এবং হাঁ হো করে সায় দিচ্ছে। নিবারণ বলে চলল, আমরা কাঠের ব্যবসা করছিলাম বেশ ভালোই। ওই বড় নদীর ওপারে চর এলাকা থেকে নদী ভাঙা লোকজনের নিকট থেকে আমরা কাঠগুলো নিয়ে আসতাম, তাই বেশ কম দামে পাওয়া যেত আর ইনকাম বেশ ভালোই চলছিল। বোনের বিয়ের জন্য কিছু টাকাও জুগিয়েছি। এই বলে সে একটা চামড়ার ব্যাগ থেকে এক বান্ডিল টাকা আমার হাতে ধরিয়ে দিয়ে বলল, গায়ের লোকজনের বলাবলিতে বাড়ির লোকজনও আমাদের ডাকাত হিসেবে মনে করে, তাই আমার টাকা তারা বিয়ের মতো শুভ কাজের জন্য নিতে রাজি নয়, তাই তোর কাছে দিলাম। তুই এটা কোনোভাবেই বলবি না যে টাকাটা আমি দিয়েছি, ব্যাগে রেখে দে। অগত্যা আমি টাকাটা রেখে দিলাম। নিবারণ আবারও বলতে শুরু করলো, যে মজুমদার মশাইয়ের মেয়ে এবং জামাইয়ের সাথে তোর দেখা হলো, তারাও কাঠের ব্যবসা আছে। তার নৌকায় একবার ডাকাত পড়ে, আমরা টের পেয়ে ডাকাতের হাত থেকে তাদের উদ্ধার করার জন্য এগিয়ে গেলে ডাকাত দল পালিয়ে যায়, কিন্তু মজুমদারের লোকজন আমাদেরকেই ডাকাত ভেবে বসে। তারপর বলে নিবারণ থেমে যায়। আমি অবাক হয়ে শুনছিলাম। নিবারণ থেমে যাওয়াতে আমি বললাম, তারপর তারপর কি হলো? এমন সময় কে একজন চিৎকার করতে করতে এদিকে এগিয়ে এলো। কাছে আসতে বুঝতে পারলাম সেই মাস্টার মশাই, যিনি আমার সাথে এক রিকশায় আসছিলেন। নিবারণ সহ সবাই একসাথে বলে উঠল, ওই দেখো, ভূতের তাড়া খেয়ে ঠিক এসেছে। এমন সময় মাস্টার মশাই হুমড়ি খেয়ে পড়ে গেল তিনজনের মাঝখানেই। তিনজনেই ধরাধরি করে তাকে তুলে বসিয়ে চোখে মুখে পানি ছিটিয়ে কিছুটা স্বাভাবিক করে জানতে চাইল, কি হয়েছে? আপনাকে ওইদিকে যেতে নিষেধ করলাম, এখন কি হয়েছে বলুন। মাস্টারমশাই হাঁপাতে হাঁপাতে যা বললেন তার সারমর্ম এই, আমি ওই রাস্তায় কিছু দূর এগিয়ে যেই ওই জোড়া তেঁতুল গাছের কাছাকাছি গিয়েছি, দেখি দু চারজন লোকের জটলা। লোকজন বলা বলি করছে, ওই পাশের গায়ের ধীরেন মণ্ডলের ছেলে নিতাই মণ্ডলের লাশ পড়ে আছে তেঁতুল গাছের তলে। লাশ যে ভয়ঙ্কর অবস্থায় পড়ে আছে তা জানলে আমি কোশমিন কালেও দেখতে যেতাম না মশাই। দেহটা ঝুলছে গাছের ডালে আর ধরটা পড়ে আছে গাছের নিচে। সবাই বলাবলি করছে ডাকাত দলের হাতে পড়ে নাকি তার এই অবস্থা। আবার অন্য কথাও বলছে সে নাকি তার বউকে গলা টিপে মেরে সেই তেঁতুল গাছের সাথে ঝুলিয়ে দিয়েছিল আর বলেছিল যে আত্মহত্যা করেছে। তার ওই মৃত বউয়ের আত্মাই তাকে এই অবস্থা করেছে। আমি ওই দৃশ্য দেখে আর এক মুহূর্তের জন্য সেখানে দাঁড়িয়ে থাকতে পারলাম না।
নিবারণের বন্ধু খগেন বলল, ডাকাত না ছাই, ওই বউকে মেরেছিল, ওটাই ঠিক। পাপের শাস্তি পেয়েছি। এবার যদি মেয়েটার আত্মা একটু শান্তি পায়। কিছুদিন ধরেই তো ওই তেঁতুল গাছতলায় রাত বিরেতে একটি মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখত অনেকে। আচ্ছা, এসব ভেবে আর কাজ নেই, বলল নিবারণ। এই কালা, যা, রিক্সাটা নিয়ে যা, মাস্টারমশাই আর আমার বন্ধুটাকে নামিয়ে দিয়ে তো। কালামিয়া রিক্সা নিয়ে আসলো। আমি দেখলাম ততক্ষণে আকাশে আর কোনো মেঘ নেই। ধবল দুধের মতো জ্যোৎস্না ঢেলে দিচ্ছে তার আলোক রশ্মি। মাস্টারমশাই আর আমি উঠে বসলাম রিকশায়। নিবারণ বলল, তোরা যা, আমাদের একটা কাজ আছে, সেরে আমরা পরে আসছি। আর আমাদের সাথে যে এখানে দেখা হয়েছে এটা বাড়ির কাউকে বলার দরকার নেই রে, আমি ঠিক সময় মতো আসবো। মাস্টারমশাইয়ের দিকে তাকিয়ে নিবারণ হাসি মুখে বলল, কি মাস্টারমশাই, এবার বুঝলেন তো ভূত কোথায় থাকে? খুব তো আমাদের দেখে ভয়ে দৌড় দিয়েছিলেন। এবার বাড়ি যান, অনেক রাত হয়ে গেছে। অবশেষে আমরা চললাম। পথে আর কোনো কথা হলো না, আর কোনো অস্বাভাবিক ঘটনাও ঘটল না। মাস্টারমশাইকে তার বাড়িতে নামিয়ে দিয়ে আমরা চললাম নিবারণের বাড়ির উদ্দেশ্যে। নিবারণের বাড়ির গেটের সামনে আমাকে নামিয়ে দিল কালামিয়া। আমি ভাড়া দেবার জন্য ব্যাগ থেকে টাকা বের করতেই দেখি কালামিয়া রিক্সা নিয়ে ঝড়ের গতিতে মিলিয়ে গেল। কী সব ঘটছে মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছি না। যাই হোক, নিবারণের বাড়িতে ঢুকতে গিয়ে দেখি সদর দরজা খোলাই আছে। একজন মধ্যবয়স্ক লোক আমাকে দেখে এগিয়ে এলেন। তিনি আমাকে দেখি চিনতে পারলেন। আমিও তাকে দেখে চিনলাম, নিবারণের মামা। মামা আমাদের বাড়িতে অনেকবার গিয়েছেন। তিনি খুব খুশি হয়ে নিবারণের মাকে ডাকলেন, দেখো দেখো কে এসেছে। নিবারণের মা আমাকে দেখে অনেক খুশি হলেন। বাড়িতে অনেক মেহমান, বিয়ে উপলক্ষে আত্মীয় স্বজন অনেকে এসেছেন। নিশি আসলো। অনেকদিন পরে আমাকে দেখে সবাই অনেক খুশি। আমারও অনেক ভালো লাগলো। একসময় এক পরিবারের মতোই ছিলাম আমরা। নিবারণের মা বললেন, বাবা অনিমেষ, অনেক ধকল গেছে, এখন আর কোনো কথা নয়, হাত মুখ ধুয়ে খাওয়া দাওয়া করো। নিশিকে বলল, তোর দাদার ঘরে ওকে নিয়ে যা। আমি সেই ঘরে ঢুকেই একটা ধাক্কা খেলাম। চমৎকার একটা ফুলের গন্ধ। আমি এই গন্ধটার সাথে খুবই পরিচিত। আমার মনে পড়ে গেল সেই সময়ের কথা, যখন তারা আমাদের বাসায় থাকত। নিশি আমাদের বাগানের যত্ন করত নিজ দায়িত্বেই। প্রতিদিন তাজা ফুল নিয়ে এসে আমার ঘরের ফুলদানিতে সাজিয়ে রাখত। এই সময়টা হাসনাহেনার সিজন। নিশি প্রতিদিন আমার ঘর গুছিয়ে রাখত। আজ অনেকদিন পরে সেই পরিচিত সুবাস পেয়ে মনটা ভরে গেল। কাপড় চেঞ্জ করে হাত মুখ ধুয়ে খেতে বসে অনেক কথাবার্তা হলো সবার সঙ্গে। কিন্তু একটা ব্যাপার বিশেষভাবে লক্ষ্য করলাম, নিবারণের বিষয়ে কেউ কিছুই বলল না। তা দেখে আমিও আর সেদিকে গেলাম না। খাওয়া দাওয়া শেষে নিবারণের মা বলল, বাবা তুমি অনেক ক্লান্ত, আজ আর কোনো কথা নয়, তুমি এবারে ঘুমোতে যাও, কাল সকালে কথা হবে। আমি সেই ঘরে সেই চিরচেনা মিষ্টি সুবাস বুকে নিয়ে শুয়ে পড়লাম। শুয়ে শুয়ে ভাবতে লাগলাম ফেলে আসা সেই সব দিনের কথা আর নিবারণের কথা। এইসব ভাবতে ভাবতে কখন যে চোখ বন্ধ হয়ে এসেছে বলতে পারি না। হঠাৎ আমি দেখতে পাই নিবারণ আমার পাশে বসে আছে। আমার সাথে কথা বলছে নিবারণ। বন্ধু, তোকে একটা বড় দায়িত্ব দিয়ে যাব, বন্ধুত্বের দাবি নিয়ে বলছি, এবং আমার বিশ্বাস তুই আমাকে না করবি না। আমি বিনীতভাবে জানতে চাইলাম, বল কি দায়িত্ব নিতে হবে আমাকে? নিবারণ বলে চলল, নিশির বিয়ে যেখানে ঠিক হয়েছিল সে বিয়েটা হবে না, আর না হওয়াটাই উচিত, কারণ তারা লোভী মানুষ। আর সেই বরপক্ষ কালকে আসবেই না, কারণ সে আর বেঁচে নেই। ওই মাস্টারমশাই তেঁতুলতলায় যার মৃতদেহ দেখে ভয়ে পালিয়ে এসেছিল, সেটাই বদমাইশটার মৃতদেহ। তার পাপের শাস্তি সে পেয়েছে। আর যাক সেসব কথা, এখন কাজের কথায় আসি। তুই তো নিশিকে আগে থেকে খানিকটা ভালোবাসিস আমি জানি, নিশিও তোকে ভালো জানে, ভালোবাসে। আমার বোনের দায়িত্বটা তোকে দিয়ে আমি নিশ্চিন্ত হতে চাই।
আমি জানি তোর সাথে নিশি অনেক ভালো থাকবে। তুই আমাকে কথা দে, এই দায়িত্বটা তুই নিবি। আমি হতবাক হয়ে ওর কথা শুনছি। নিবারণ আমার হাত শক্ত করে চেপে ধরল, সেই বরফ শীতল হাত। আমি বললাম, কথা দিলাম আমি এই দায়িত্ব নেব। এবার নিবারণ যেটা বলল সেটা শোনার জন্য আমি মোটেও তৈরি ছিলাম না। বন্ধু, আমার সাথে তোর আর দেখা হবে না, কারণ আমি যেই জগতে চলে গেছি সেখান থেকে আর ফিরে আসা যায় না। তোর বালিশের নিচে তোদের নতুন জীবনের আশীর্বাদ হিসেবে দুটো উপহার রেখে গেলাম। আমার হাতে আর সময় নেই, এবার আমি আসি। ভালো থাকিস, তোরা দুজন অনেক ভালো থাকিস। এই বলে নিবারণ চলে গেল। আমি প্রাণপণে তাকে ডাকতে চেষ্টা করলাম। আমার ঘুম ভেঙে গেল, আমার গা ঘেমে গেছে। আমি বিছানার উপর লাফ দিয়ে উঠে বসলাম। কোথায় নিবারণ? কেউ নেই সেখানে, আমি একা। এতক্ষণে বুঝতে পারলাম আমি স্বপ্ন দেখছিলাম। আমি ঘরের বাতি জ্বাললাম। হন্তদন্ত হয়ে বালিশটা তুলে দেখি দুটো সোনার আংটি, একটি মেয়েদের, অন্যটা পুরুষের। আমি তখনও ঘামছি, ঘেমে ভিজে যাচ্ছি। বিজ্ঞানের এই যুগে আমি কাউকে বিশ্বাস করাতে পারবো এই কথা? এই জগতে সকল যুক্তির বাইরেও অনেক কিছুই ঘটে, সেটা কেউ বিশ্বাস করুক বা না করুক তাতে কিছুই আসে যায় না। আমার কাছে এখন যেমন সত্য নিশি, তেমন সত্য আমার বন্ধু নিবারণ। আপনারাও চাইলে আমাদের এই চ্যানেলে গল্প পাঠাতে পারেন। গল্প পাঠানোর বিস্তারিত ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেশি বেশি করে বই পড়বেন, কারণ বইয়ের চেয়ে ভালো বন্ধু আর হয় না। আমি যামিনী, তুমি শশী হে, হাতি